powered by Asian Paints. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজকের পর্বে আমরা কথা বলবো টয়লেট ডিজাইন নিয়ে। আমরা জানি যে কোনো রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে টয়লেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এবং কিভাবে একটি টয়লেটকে সবচেয়ে কার্যকর উপায়ে ডিজাইন করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের পর্বে। আমাদের আজকের অতিথি স্থাপত্য পরামর্শ প্রতিষ্ঠান এটিউন আর্কিটেক্টসের প্রধান স্থপতি মোহাম্মদ শাহনেওয়াজ আবদুল্লাহ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা দেখি আসলে টয়লেট নিয়ে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে থাকে, এবং সবচেয়ে বেশি যে বিষয়টা শোনা যায় যে ড্রাই জোন এবং ওয়েট জোনে ভাগ করা, এবং সেটা কিভাবে করতে হয় সে ব্যাপারেও কিছু কনফিউশন কিন্তু আছে। কারণ কনভেনশনাল ওয়েতে আমরা ফিক্সচারের প্লেসমেন্ট একভাবে দেখে থাকি, একটু ডিজাইনড ওয়েতে সেটা ট্রিটমেন্ট করলে ফিক্সচারের প্লেসমেন্ট ভিন্ন হয়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলতে চাই, এবং প্রথমেই জানতে চাই আসলে যে ড্রাই জোন এবং ওয়েট জোনকে ভাগ করার প্রয়োজন কি, বা কেন সেটা করা হয়ে থাকে। ধন্যবাদ তাওসিফ। আমাদের দেশে সাধারণত আমরা যে ধরনের টয়লেটের ব্যবহার দেখে থাকি সে অধিকাংশগুলোতেই ড্রাই জোন ওয়েট জোনকে মেনটেন করা হয় না, কিন্তু চাইলেই খুব সহজেই আমরা ওই একই পরিসরের টয়লেটে এটা করতে পারি। আমরা যদি একটু এঁকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কনভেনশনাল প্র্যাকটিস যেটা, একটা টয়লেটে শুরুতেই আমরা ডোর ওপেন করার পরে আমরা একটা বেসিন পেয়ে থাকি, তারপরে আমরা মাঝে শাওয়ারটা পেয়ে থাকি, এবং সর্বশেষে ডাব্লিউসিটাকে পেয়ে থাকি, যেটার কারণে আমরা এই ড্রাই জোন ওয়েট জোনটাকে এনশিওর করতে পারি না। কেন? সেটা হইলো যে যখন আমরা শাওয়ার নিই মাঝখানে দাঁড়িয়ে, তখন শাওয়ার নেওয়ার সময় আমার দুইটি অংশই ভিজে যায়। এই কারণে পরবর্তীতে যখন আমি শুধু বেসিন বা ডাব্লিউসি ব্যবহার করতে চাই, ফ্লোরটি ভেজা পেয়ে থাকি। কিন্তু আমরা যদি পক্ষান্তরে আমরা একই পরিসরের টয়লেটে শুরুতে বেসিন দিয়ে শাওয়ার জোনটাকে আমরা সর্বশেষে নিয়ে একটি এনক্লোজারের মাধ্যমে এটার একটা করতে পারি, পরিসর নির্ধারণ করতে পারি, হ্যাঁ, এবং মাঝখানে ডাব্লিউসি প্রোভাইড করতে পারি, সেক্ষেত্রে আমরা ড্রাই জোন ওয়েট জোন মেনটেন করতে পারি। সেক্ষেত্রে অনেক বয়স্করা বা অসুস্থ ব্যক্তিরা অনেক সময় স্লিপ করার চান্স থাকে, সেটা এই ধরনের বাথরুমে এটার অপরচুনিটি খুব কমে আসে। আপনি যেই এক্সাম্পলটা দিলেন সেটা একটা আইডিয়াল স্টেট আসলে, যে কোনো অ্যাপার্টমেন্টে যদি রেক্টেঙ্গুলার এই ধরনের টয়লেট আমরা পাই একটা আইডিয়াল মেজারমেন্টে, সব ক্ষেত্রে তো সেটা ঘটছে না, বিভিন্ন শেপ বা সাইজের টয়লেট আসলে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়? আমরা সাধারণত ডাব্লিউসিটাকে নর্থ সাউথ ওরিয়েন্টেড করে প্রোভাইড করে থাকি, কিন্তু আমরা অনেক সময় অনেক টয়লেট পেয়ে থাকি যে টয়লেটটি আমার নর্থ সাউথ ইলঙ্গেটেড। সেক্ষেত্রে আমরা ড্রাই জোন ওয়েট জোনকে যখন ডিফাইন করতে যাব, তখন টয়লেটের প্রশস্ততা এখানে একটা ফ্যাক্টরে দাঁড়ায়। যদি আমরা স্বাভাবিকভাবে এটা একটা মিনিমাম ওয়াইড পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা যখন টয়লেটে ঢুকে প্রথমে আমরা বেসিনটাকে দিলাম, আর সর্বশেষে আমরা পূর্বের মতো শাওয়ার এনক্লোজার দিয়ে এই কমোডটাকে যদি মাঝে শাওয়ার এনক্লোজারের বাইরে আমরা প্রোভাইড করি, পেছনে একটি লো হাইট ওয়াল দিয়ে ওর সার্ভিস লাইনগুলোর জন্য, আর ওপরের অংশে আমরা গ্লাস দিয়ে এটাকে ডিফাইন করতে পারি। আরেক ধরনের সমস্যা দেখা যায় যে টয়লেটের শেপ সবসময় তো আমরা রেক্ট্যাঙ্গুলার পেয়ে থাকি না, অনেক সময় আমরা স্কোয়ার শেপ পাই, বা একটু মানে রেক্টিলিনিয়ার না পেয়ে রেক্ট্যাঙ্গুলার শেপ হয়। স্কোয়ার টয়লেটের ক্ষেত্রেও আমরা এটা সহজে সমাধান করতে পারি। যেমন একটি টয়লেট যদি 5 ফিট বাই 5 ফিটও হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটা সহজেই সমাধান করতে পারি। ডোরটা ওপেন করার পরে আমরা যে ওয়ালে আমরা বেসিনটা প্রোভাইড করব, তার পাশেই আমরা একটি কর্নারে শাওয়ার এনক্লোজার প্রোভাইড করলাম, আর তার সম্মুখে আমরা একটি কমোড প্রোভাইড করলাম। সেক্ষেত্রে এটাতে এন্ট্রি নিতে আগের টয়লেটে যেমন খুব সহজে একটা এন্ট্রি পাচ্ছি, এইটা হয়তো আমরা কর্নার থেকে এন্ট্রি, এই কর্নারটাকে আমরা চ্যাম্পার করেও এন্ট্রি করতে পারি, অথবা আমরা দুইটা কর্নারে ডাবল গ্লাস ওপেনিং করে আমরা ডাবল ডোর দিয়েও আমরা এটা প্রোভাইড করতে পারি। এইভাবে আমরা অল্টারনেটিভ যে শেপগুলো আছে সেভাবে আমরা এটা ইনশিওর করতে পারি। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের অনেকেরই হয়তো নিজেদের বাড়ি নিয়ে কোনো ধরনের অ্যাসপিরেশন আছে, থাকতেই পারে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে টয়লেটের স্ট্যান্ডার্ডগুলো আপনি একটু বলে দেবেন কিনা, যে ঠিক কতটুকু সাইজ বা ডিমেনশনের টয়লেট হলে সেখানে আইডিয়ালি ফিক্সচারগুলো প্লেস করা যায়?
সচরাচর আমাদের ইয়েতে যদি আমরা ড্রাই জোন ওয়েট জোনকে এনশোর করে টয়লেট ডিজাইন করতে চাই, যদি রেক্টিলিনিয়ার ইয়ে হয় শেপ হয়, সেক্ষেত্রে আমাদের টয়লেটের ন্যূনতম প্রস্থ দিতে হবে 4 ফিট 2 ইঞ্চি, আর লেন্থে দিতে হবে 8 ফিট। এইটাতে আমরা ন্যূনতম আমরা ড্রাই জোন ওয়েট জোনকে এনশোর করতে পারি। আর অনেক সময় অনেকে একটু ল্যাভিশ একটা টয়লেট চায়, সেক্ষেত্রে ওনারা হয়তো টয়লেটে ডিফারেন্ট জোনিং চান, হয়তো মাল্টিপারপাস ইউজ চান। আমরা যদি আমাদের একটি নকশাকৃত একটি টয়লেট থেকে বোঝার চেষ্টা করি, এই টয়লেটটির মানে পরিসরটি অনেক বড় সাধারণ টয়লেটের তুলনায়। এটির প্রস্থ 7 ফিট 1 ইঞ্চি, এটির দৈর্ঘ্য 12 ফিট 11 ইঞ্চি। এই টয়লেটে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন যেন একই সময়ে টয়লেটটি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ওনাদের প্রাইভেসির কোনো প্রবলেম না হয়। এই কারণে আমরা কমোডটিকেও একটি এনক্লোজারের ভেতরে নিয়ে এসেছি এবং এইটাতে গ্লাস দিয়ে বা কার্টেন দিয়ে ডিফারেন্সিয়েট করা থাকবে। আর একজন বেসিনটাকে ব্যবহার করলে অপর একজন যেন কমোডটি খুব সহজেই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তার প্রাইভেসির প্রবলেম না হয়। আর উনি যেহেতু বাথটাব থাকবে, কিন্তু সবসময় তো আসলে কর্মব্যস্ততার মাঝে বাথটাব ব্যবহার করা সম্ভব হয় না, এখানে শাওয়ার নেওয়া সম্ভব হয় না। এই জন্য আমরা শুধু একটি শাওয়ারের ব্যবস্থা রেখেছি যে উনি দ্রুত শাওয়ার নিয়ে যেন ওনার ইয়েটি কমপ্লিট করতে পারেন। আমাদের শহরে আসলে বড় সমস্যা যেটা, যে আমাদের যেহেতু পপুলেশন বেড়ে যাচ্ছে প্রতিদিন, এবং আমরা দেখছি যে অ্যাপার্টমেন্টের সাইজ আসলে ছোট করতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ফার্স্ট ওয়ার্ল্ড বা ডেভেলপ কান্ট্রির দিকে দেখি যে টয়লেট ইউজেজের প্র্যাকটিসটা কেমন, হয়তো বেশ বড় একটা বাসা কিন্তু একটা কমন টয়লেট। আমাদের এখানে আমরা প্রত্যেকে পার্সোনাল টয়লেট ডিমান্ড করি, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এর কারণ বোধ হয় পুরো বাসায় একটা কমন টয়লেট হলে সবাই একই সময় সেটা ব্যবহার করতে পারছে না। কেউ হয়তো সকালে উঠে দাঁত ব্রাশ করবেন, কেউ শাওয়ার নেবেন, কেউ ডাব্লিউসি ব্যবহার করবেন। তো এক্ষেত্রে এমন কোনো সলিউশন আছে কিনা যে ছোট জায়গায় একটা টয়লেট সলভ করলেন, যেখানে মাল্টিপল পিপল ইউজ করলো একই টাইমে? হ্যাঁ, এইটা তো আমরা খুব সহজেই করতে পারি। কিভাবে করতে পারি, যে আমাদের টয়লেটে তো মিনিমাম 3টা ফিক্সার থাকছে, একটা বেসিন থাকছে, ডাব্লিউসি থাকছে এবং শাওয়ার জোন থাকছে। আমরা এমনও হতে পারে যে একটা বেসিন, একটা ব্লক ডেভেলপ করে জোনটা করলামই হবে যে শুরুতে আমাদের 2টো বেসিন থাকলো, ফ্যামিলি মেম্বারের রেশিও অনুযায়ী ঠিক করলাম, ডাব্লিউসিকে আমরা আলাদা করলাম, শাওয়ার জোনটাকে একদম আলাদা করলাম, একটি কমন স্পেস থেকে সবগুলো স্পেসে এন্ট্রি করতে পারছি। সেভাবে আমরা এটা সহজে সমাধান করতে পারি। অল্প স্থানে টোটাল সলিউশনটা কম্প্যাক্ট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমরা এটা করতেই পারি। একটা 600 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে হয়তো আমি চাইলেই হয়তো আমি 2টো বা 3টে টয়লেট প্রোভাইড করতে পারছি না, সেক্ষেত্রে আমি একটি টয়লেট ব্লক হিসাবে একটা সলিউশনে যেতে পারছি। আমরা সাধারণত দেখে থাকি যে অনেকের বাসায় বয়স্ক মানুষ থাকেন, আত্মীয় স্বজন, বাবা মা, কিংবা কখনো না কখনো গর্ভবতী নারী কেউ থাকেন, অথবা দুর্ঘটনার কারণে কারোর পা ভেঙে গেলে তাকেও আসলে ক্রাচ নিয়ে বাসার ভেতর চলাফেরা করতে হয়। তো সেক্ষেত্রে টয়লেটের ডোরে যে ডোর সিলটা ব্যবহার করা হয়, যেটাকে অনেকে হয়তো বিট নামে চিনে থাকেন, তো এই ডোর সিলের কারণে তাকে আসলে চলাচল করতে অসুবিধা হয়, কারণ ক্রাচ দিয়ে আমি রুমের ভেতর থেকে টয়লেটে যাব, আমাকে এই জায়গাটা পার হতে হবে, এটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার হয়। এবং গর্ভবতীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি হয়। তো এইটা সলভ করার অন্য কোনো উপায় আছে কিনা, যে আমি ভেতরের পানিটা যাতে ছিটকে বাইরে চলে না আসে, সেজন্যই তো ডোরসিল দিচ্ছি, কিন্তু ডোরসিল না দিয়ে অন্য কোনো উপায়ে এই প্রবলেম সলভ করার ওয়ে আছে কিনা? হ্যাঁ, এটাও সম্ভব। আমরা যখন টয়লেটে ফ্লোর ফিনিশে যাই, তো ওভারঅল ফ্ল্যাটে, তখন আমরা টয়লেটের ফ্লোরটিকে যদি 10 to 12 মিলি ডাউন রাখতে পারি টাইলসটা থেকে অন্য ফ্লোর থেকে, তাহলে খুব সহজে এটা আমরা প্রোভাইড করতে পারি। সমস্যা হয় যে আমাদের টয়লেটে স্লোপ মেনটেন করতে হয় পানি যাওয়ার জন্য, তো ওইখানে যখন আমরা স্লোপ মেনটেন করি ডোর লেভেলে চলে আসি, তখন আমার রুমের ফ্লোর ফিনিশটাকে যদি আমি একটু রেস্ট করতে যাই, তাহলে ওভারঅল পুরো ফ্ল্যাটে আমার অনেক মর্টাল লাগবে, সেক্ষেত্রে কস্টিং বেড়ে যায়। একটা হতে পারে যে আমরা যদি শুরু থেকেই প্রজেক্টটা নকশার সঙ্গে যুক্ত থাকি, আমরা হয়তো বা কনস্ট্রাকশন ফেজে ওইটাকে একটু লেভেল আপ ডাউন করে, কংক্রিটের ক্লিয়ার কাভার একটা ইস্যু আছে, সেইটাতে হয়তো স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিজাইন লেভেলেই আমরা এটা সলভ করে রাখতে পারি। আর একটা ওয়ে হইতে পারে যে
আমাদের ফিনিশ ম্যাটেরিয়ালের মধ্যে টাইলসের বিট করতে গেলে তো অনেক রেস্ট হয়ে যায় বিটটা, এই কারণে অনেকে ওইটা হোঁচট খেয়ে থাকে। তো আমরা মার্বেল দিয়ে প্রবলেমটা সলভ করতে পারি, যে আমি লেভেল আপ করতে যে আমার অনেক মোটর প্রয়োজন পড়ছে, মোটর আমি ব্যবহার করতে চাই না, সেক্ষেত্রে হয়তো বা 16 to 18 মিলি মার্বেলের মাধ্যমে আমি এটা সলভ করতে পারি। আচ্ছা, আপনি যেহেতু একেবারে কনস্ট্রাকশন ফেজের প্রবলেম সলভিং এর কথা বললেন, তো প্রায় সময় আমরা দেখি যে একটা অ্যাপার্টমেন্ট তৈরি হওয়ার পর, অর্থাৎ ফিনিশড ম্যাটেরিয়ালগুলো বসে গেছে, দেয়ালে রং হয়েছে, ফ্লোরে টাইলস হয়েছে, ওয়াশরুমেও আপনি সব ফিক্সচার বসিয়ে ফেলেছেন, কিছুদিন পর দেখা গেল যে ওয়াশরুমের বাইরের দেয়ালটা ড্যাম্প হওয়া শুরু করেছে, অর্থাৎ দেয়ালের প্লাস্টার সেখান থেকে খসে পড়ছে বা রং ফেটে উঠে আসছে। তো এই প্রবলেমটা একেবারে ইনিশিয়াল স্টেজে সলভ করার কোনো ওয়ে আছে কিনা? জি আছে, এইটা একটা খুব কমন প্রবলেম বাংলাদেশে। আমরা অনেক সময় এই অপর পাশের ওয়ালে এই কেমিক্যাল ব্যবহার করেছিলাম যে এটা যেন ওয়াটারপ্রুফিং থাকে, সেইটাতেও আমরা এই সমস্যাটা পেয়েছি। একটা নির্দিষ্ট সময়ের পরে 4-5 বছর পরে আবার এই ওয়ালের নিচের লেভেলটা ড্যাম হয়েছে। এটার কারণ হলো আমাদের যে ধরনের টাইলসে আমরা পুটিংটা ব্যবহার করি, এইটা আসলে অনেক সময় মানসম্মত হয় না। অনেক সময় আমরা তো হোয়াইট সিমেন্ট দিয়ে এটা করে ফেলি, সেক্ষেত্রে এখানে একটা লিকেজ আসে, এটা থেকে ফ্লোর থেকে এসে টাইলের নিচ দিয়ে এসে পাশের ওয়ালটাকে ও ময়েশ্চার গেইন করে, গেইন করে একটা পর্যায়ে ড্যাম্প হয়। এটা থেকে পরিত্রাণের উপায় আমরা যদি শুরু থেকেই একটা ড্যাম্প প্রুফিং করে নিতে পারি, এটা হলো দুইভাবে হইতে পারে। একটা, প্রথম লেয়ারে 6 ইঞ্চ পর্যন্ত যদি আমরা একটু সিসি করে নিতে পারি, মানে ইটের গাঁথুনির বদলে আমরা ঢালাই করে নিতে পারি, সেক্ষেত্রে ঢালাইটা ব্রিকটা ওয়াটার কন্টেইন করে, ঢালাইটা কন্টেইন করে না। তো এটা একটা সলিউশন হতে পারে। আর একটা করা নেই, গাঁথুনির কাজ হয়ে গেছে, ওই সময় হয়তো আমি ডিটেলিং করতে গেলাম, সেক্ষেত্রে আমাদের অনেক ওয়াটারপ্রুফিং কেমিক্যাল আছে এখন, এগুলোর মাধ্যমে এনশিওর করে ফ্লোরে ওয়ালে করার পরে আমরা টাইল ফিক্সিং করতে পারি। এবং এখন কিছু পুটিং পাওয়া যায়, অ্যাপক্সি পুটিং, এগুলোও খুব ভালো কাজ করে, প্রপারলি কাজ করে, লিকেজটাকে ও কমিয়ে নিয়ে আসছে, এর মাত্রাটা খুবই কম, সেইভাবে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, আপনি কনস্ট্রাকশন ফেজের দুই ধরনের সলিউশন বললেন, একটা একেবারেই টয়লেটের গাঁথুনি হওয়ার আগে, আরেকটা ইন্টারমিডিয়েট লেভেলে। কিন্তু ফিনিশড অবস্থায় যারা আসলে এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো করণীয় আছে কিনা? তাদের ক্ষেত্রে করণীয় হলো, অপর পাশে ওয়ালটা যদি একদম ড্যাম্প হয়ে যায়, আমাদেরকে আসলে ড্যাম্পের সোর্সটাকে আগে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে হয়তো অপর পাশের প্লাস্টারটিকে রিমুভ করে এই পাশটাতে ব্যারিয়ার ব্যবহার করে, ওয়াটার ব্যারিয়ার ব্যবহার করে, তারপরে আবার নতুন করে প্লাস্টার করে কালার করে পেইন্ট করতে হবে। ভাইয়া, আবারও একটু বাসার টয়লেটের যে কমন প্রবলেম বা কমন প্র্যাকটিস সেটাই ফিরছি। যেমন বয়স্কদের ক্ষেত্রে অনেকের হুইলচেয়ার ব্যবহারের দরকার পড়ে, এবং অনেকের বাসায় দেখা যায় যে হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্ট কেউ সেভাবে থাকেন না। তো সেক্ষেত্রে তিনি কিভাবে একটা টয়লেট নিরাপদে ব্যবহার করবেন? হুইলচেয়ার নিয়ে নিজেই যদি টয়লেটে প্রবেশ করেন, সেক্ষেত্রে কি কি সুবিধা দিয়ে সেখানে থাকা দরকার? আসলে শুধু বয়স্করা না, আমিও তো যে কোনো সময় অসুস্থ হতে পারি, আমার পায়ে ফ্র্যাকচার হতে পারে, হুইল চেয়ার আমাকে অল্প সময়ের জন্য ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। সেই জন্য আসলে প্রতিটি ফ্ল্যাটে ন্যূনতম একটি ইউনিভার্সাল অ্যাক্সেসিবল টয়লেট বা অ্যাক্সেসিবল টয়লেট রাখতে হবে, যেখানে হুইল চেয়ার নিয়ে যে কেউ টয়লেটটি ব্যবহার করতে পারবে। সেটার একটা শর্ত আছে, এটা একটা ন্যূনতম পরিসর আছে, যে আমি টয়লেটে যখন এন্ট্রি করছি, ডোরটা ওপেন হওয়ার পর আমার বাধামুক্ত একটি এরিয়া থাকতে হবে, যেটা রেডিয়াস হবে 5 ফিট। তাহলে আমি খুব সহজে হুইল চেয়ার নিয়ে মুভমেন্ট করতে পারবো, এবং কমোডের পাশে একটি হ্যান্ডরেল ব্যবহার করতে হবে, যেন আমি ওঠার সময় বা বসার সময় ওটা ধরে ব্যবহার করতে পারি। এই দুটো ব্যাপার এনশিওর করতে পারলে, বা বেসিনটা, সেক্ষেত্রে আমরা অনেক সময় কাউন্টার বেসিন করি, ওই ধরনের টয়লেটে আমরা একদম হ্যাঙ্গিং বেসিন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এটা সহজে সমাধান করতে পারি। ইদানিংকালে দেখেছি যে অনেকের একটা রিকোয়ারমেন্ট থাকে যে বাথরুমের সাথে বা টয়লেটের সাথে সেপারেট একটা স্পেস যেখানে অজু করা যায়। তো এটা আসলে প্ল্যানে কিভাবে সন্নিবেশিত করা যায়? একটি অ্যাপার্টমেন্টে সবসময় অজুর জন্য আলাদা স্থান প্রোভাইড করা সম্ভব হয় না। তো বর্তমান সময়ে কিছু সলিউশন আমরা পেয়েছি, ফিক্সচারের মাধ্যমে এটা সলভ করা সম্ভব হয়। একটি টয়লেটে বেসিনে মাল্টিপারপাস একটি ব্যবহার করা যায়, যে একই বেসিনে আমি অজুও করতে পারছি, পা ধোয়ার জন্য নিচে একটি ওদের টাবের মতো থাকে,
তো এইটা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে শুরুতে এইটার প্লাম্বিং লাইনে অপশানটা করে রাখতে হয়, তাহলে আমরা খুব সহজে এই ধরনের সলিউশন করতে পারি। আমরা একটু ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে, কারণ এখন টয়লেট ডিজাইনের ক্ষেত্রেও নানান রকম ট্রেন্ড এসছে এবং মানুষ আসলে আগে যতটা নেগলেক্ট করতেন একটা টয়লেট ডিজাইন করাকে, এখন কিন্তু তার থেকে বরং সবাই একটু ল্যাভিশ বা লাক্সারিয়াস ম্যাটেরিয়াল ব্যবহার করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করলে আসলে সেটা আইডিয়াল, বা টেক্সচারের দিক দিয়ে যদি বলেন, বা ফ্লোরের ক্ষেত্রে কম স্লিপারি করার কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনার সাজেশন? আমরা এক সময় বাথরুমে টাইল, খুব ছোট ছোট টাইলে ব্যবহার দেখতাম, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তারপরে একটা পর্যায়ে টাইলের ইয়েটা মেজারমেন্টটা বাড়তে থাকে। এখনকার সময় আমরা আসলে টাইলে, যেহেতু আমরা লিকেজ নিয়েও কথা বলছিলাম, লিকেজ পরিত্রাণের একটা বড় উপায় টাইলে যত জয়েন্ট কম আসবে সেইটা, প্লাস এটা এস্থেটিক্যালি অনেক ভালো দেখা যায়, ইজি মেনটেনেন্স। তো আমরা সেক্ষেত্রে বর্তমানে আধুনিক সময়ে আমরা টাইল, বড় বড় টাইল ব্যবহার করার চেষ্টা করছি। আর এই টাইলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে টয়লেটের ওয়ালগুলোতে যেহেতু পানির একটা ইস্যু থাকে, ওইখানে একটু গ্লসি বা সেমি ম্যাট আমরা টাইল ব্যবহার করতে পারি। আর ফ্লোরের ক্ষেত্রে একদম নন স্লিপ ম্যাট, হ্যাঁ নন স্লিপ, কারণ এখানে অ্যাক্সিডেন্টের ইয়েটা থাকে, অপরচুনিটিটা থাকে। সেক্ষেত্রে আমরা একদম একই টেক্সচারে হয়তো একদম ইয়ে ব্যবহার করতে পারি, ম্যাট টাইল ব্যবহার করতে পারি। এখন প্রচুর আপনার আধুনিক টাইল এসেছে বাথরুমের জন্য, যেটা বাথরুমের অ্যাম্বিয়েন্সটাকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তো বাথরুমটা আসলে এখন সবাই শুধু বাথরুম হিসেবে ট্রিট করে না, এইটারও একটা সৌন্দর্য নিয়ে মানুষ এখন অনেক কনসার্ন। তো এইটা নিয়ে আমরা এখন অনেক কাজ করার চেষ্টা করছি আর কি, যে বাথরুমের অ্যাম্বিয়েন্সটাকে কীভাবে ভালো করা যায়, এবং ওইটা তার আসলে শুধু একটা ফাংশন নয়, ওইটা তার জীবনের একটা অংশ। ফিক্সচারের ক্ষেত্রে আমরা আসলে তেমনটা দেখছি যে আগে একসময় ধারণা ছিল যেমন এই যে ওয়াল হ্যাং কমোড যেটা এখানে ব্যবহার করেছেন, এগুলো হয়তো খুব এক্সপেন্সিভ ফিক্সচার, কিন্তু এখন বিভিন্ন ব্র্যান্ড যেহেতু বেশ সাশ্রয়ী দামে এগুলো নিয়ে এসছে, সুতরাং মানুষের মধ্যে এগুলো ব্যবহারের প্রবণতাও বেড়েছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা কিছু ইস্যুস আসলে সবসময় দেখি, যে ভেন্টিলেশন হয়তো প্রপারলি হচ্ছে না। একটা বাথরুম আপনি অনেক সুন্দর ফিক্সচার দিয়ে সাজালেন, কিন্তু কোনো কারণে সেখানে গ্যাস লিকেজের একটা সমস্যা দেখা দিল, অথবা প্রপারলি ভেন্টিলেট হলো না। তো সেক্ষেত্রে কি কি টেকনিক্যাল অ্যাসপেক্ট আসলে মাথায় রাখা উচিত ডিজাইন করার সময়? বাথরুমে ভেন্টিলেশন একটি খুব প্রয়োজনীয় একটি অংশ। আমরা সচরাচর চেষ্টা করব ন্যাচারাল ভেন্টিলেশন প্রোভাইড করার জন্য। অনেক ক্ষেত্রে আমাদেরকে পাশাপাশি দুটো টয়লেট সলভ করতে হয়, সেক্ষেত্রে আমরা হয়তো মেকানিক্যালি ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে পারি। সেইটা আমরা সিলিং মাউন্টেড এক্সজস্ট ফ্যানের মাধ্যমেও করতে পারি, অথবা হয়তো দুটি বাথরুমে যে আমরা ফলস সিলিংটা করি, ওইটার লেভেল চেঞ্জ করেও আমরা ন্যাচারালভাবেও করতে পারি। এভাবে করা সম্ভব হয়। তবে বাথরুমে অবশ্যই এর আলোটা, দিনের আলোটা ইনশিওর করতে পারলে ভালো, সাইকোলজিক্যালি এটা অনেক ভালো। এছাড়া কি অন্য কোনো প্রবলেম আসলে ফেস করেছেন কিনা? কারণ ভেন্টিলেশন এবং লাইট দুটো যখন পাওয়া যাচ্ছে, তখন তো কোনো ফাঙ্গাস বা কোনো ধরনের পার্টিকেল তৈরি হওয়া, বা যদি বলি জার্ম তৈরি হওয়া, সেটা আসলে ঘটছে না। কিন্তু মেকানিক্যালি যে টয়লেটগুলো সলভ করা হয়, সেগুলোর ক্ষেত্রে হয়তো যদি এক্সস্ট সিস্টেমটা প্রপারলি কাজ না করে, তেমন আশঙ্কা হয়তো থেকে যেতে পারে। তো ডিজাইন করার সময় ইনিশিয়াল স্টেজে আসলে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই ফাংশনালিটিগুলোকে সেখানে ইন্টিগ্রেট করা যায়? অনেক সময় আমরা অনেক বাসায় বিল্ডিংটা হয়ে গিয়েছে, এই ইন্টেরিয়র করতে যেয়ে দেখি যে একটি টয়লেট ছিল, ওনার প্রয়োজন পড়লো আরেকটি টয়লেটের, বা উনি ওই টয়লেটটিকে দুটো টয়লেটে কনভার্ট করবেন। সেক্ষেত্রে আমরা লাইটিং ভেন্টিলেশনের একটা সমস্যার সম্মুখীন হই। এইটার জন্য আসলে আমাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশনে যেতে হয়। মেকানিক্যাল ভেন্টিলেশনে যাওয়ার জন্য এটা আমরা সিলিং দিয়েও করতে পারি, অথবা আমরা টয়লেটের ওয়ালের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে ওয়ালের মাধ্যমে করলে যেটা হয়, প্রাইভেসির হ্যাম্পার হবে। এই টয়লেট থেকে এই টয়লেট ব্যবহার করলে সাউন্ড যাবে। তো এইটা ফলস সিলিংটাকে যদি, বাথরুম ফলস সিলিংটা যদি লেভেল চেঞ্জ করে আমরা সলভ করার চেষ্টা করি, সেটাও একটা ভালো সলিউশন। আর একটা সমস্যা দেখা যায় স্বাস্থ্যগত বিষয়, সেটা হলো যে বাথরুমে অনেক সময় প্রপার ভেন্টিলেশন না আসলে ময়েশ্চার হয় এবং ব্যাড স্মেল তৈরি হয়। তো এই ব্যাড স্মেলের সঙ্গে ডাক্টিং একটা বড় ইস্যু। তো বাথরুমে ডিজাইনের ক্ষেত্রে
ডাক্টিংয়ের যদি প্রপার স্পেসটা আমরা রাখি, সেক্ষেত্রে আমরা বাথরুমের ওয়েস্ট ওয়াটার, সোয়েল ওয়াটারের পাশাপাশি ভেন পাইপটাকে ইনশিওর করতে পারি। সেক্ষেত্রে ব্যাড স্মেলটা ওই ভেন পাইপের মাধ্যমে একদম টপ ফ্লোর দিয়ে এটা বের হয়ে যায়। সেক্ষেত্রে বাথরুমের স্বাস্থ্যগত ব্যাপারটা খুব ভালোভাবে সলভ করা যায়। এখন অনেকেই সচেতন বাথরুম বা টয়লেট যেটাই বলি সেই জায়গাটাকে কিভাবে সাজাবেন, এবং সেক্ষেত্রে তাদের একটা এক্সপেকটেশন থাকে যে স্টোরেজ স্পেস, সেখানে বিভিন্ন কসমেটিক আইটেম এবং ক্লিনিং ইকুইপমেন্টস কিংবা ক্লিনিং জেল, পাউডার এগুলোও তারা স্টোর করে রাখতে চান। তো সেক্ষেত্রে একটা ওয়াশরুম বা একটা টয়লেটের ভিতরে স্টোরেজ স্পেসগুলোকে কিভাবে ডিজাইন করা যেতে পারে? দুইভাবে করা যেতে পারে। আমরা সাধারণত বেসিনকে যদি কাউন্টার বেসিনে কনভার্ট করি, পেডেস্টাল বেসিন না ব্যবহার করে, সেক্ষেত্রে বাথরুমের জেনিটর আইটেমগুলোকে আমরা ওই ক্যাবিনেটের ভেতরে রাখতে পারি। আর একটা হতে পারে যে আমরা যে বড় টয়লেটের ক্ষেত্রে শাওয়ার জোনে অ্যাক্সেসরিজগুলো রাখার জন্য অ্যালকোভ তৈরি করতে পারি, সেই অ্যালকোভে ব্যবহৃত জিনিসগুলো রাখতে পারি এবং জেনিটরগুলো চাইলে ওইখানে রাখতে পারি। সেক্ষেত্রে ওয়ালের থিকনেস বেশি আসবে। আর আমরা একইভাবে যদি হ্যাঙ্গিং কমোডের ব্যবহার এখন অনেক বেড়েছে, কারণ ফ্লোরটাকে অনেক হাইজেনিকভাবে রাখা যায়, নিচে ক্লিয়ার থাকে, পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে ওইটার একটা থিকনেস প্রয়োজন পড়ে হিডেন করার জন্য 6 ইঞ্চ মতো। তো ওইটার ওপরের অংশটাতেও আমরা চাইলে এই স্টোরেজের ব্যবস্থা রাখতে পারি আর কি। আর যদি আমরা স্টোরেজ রাখি, শাওয়ারের ওয়ালে রাখি, সেক্ষেত্রে হয়তো ওই স্টোরেজটাকে, ওই অ্যালকোভগুলোকে হয়তো আমাকে ভার্টিক্যালি ডিজাইন করি আর কি। আর অন্যান্য ওয়ালে ওইটাকে যে কোনো শেপে, রেক্টেঙ্গুলার শেপে আমরা রাখার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। আমরা আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, অ্যাজ এন আর্কিটেক্ট আপনি ইস্যুটা প্রায় সময় নিশ্চয়ই ফেস করে থাকেন। একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গিয়েছে, একেবারে লাস্ট ফেজে ক্লায়েন্ট আপনার কাছে এসেছেন, তখন হয়তো তিনি বিভিন্ন ধরনের টয়লেটের কেস স্টাডি বা এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ারও করেছেন, কিন্তু আপনি চাইলেও হয়তো সেই জিনিসটা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারছেন না, কারণ আগে থেকে সেই প্রভিশনগুলো রাখা ছিল না। তো ইনিশিয়াল স্টেজে যখন আর্কিটেকচারাল ডিজাইন করা হয়, তখন কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে টয়লেটের ডিজাইনগুলো প্রপারলি করা সম্ভব, সেটা জেনেই শেষ করবো আজকের আলোচনা। আসলে ইনিশিয়াল স্টেজে যখন মানে অ্যাপার্টমেন্ট তৈরি করা, আসলে অ্যাপার্টমেন্ট যখন একজন আর্কিটেক্ট ডিজাইন করেন, তখন তো আসলে উনি জানেন না ওনার প্রপার ক্লায়েন্ট কে হবেন। আসলে এটা তো একজন ডেভেলপারের কাছ থেকে যে কেউ পারচেস করতে পারে। তো এই কারণে সব ধরনের ফিক্সচারগুলো ওই যে অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট, কত স্কোয়ার অ্যাপার্টমেন্ট, ওইটা যিনি এফোর্ড করতে পারবেন, ওনার লাইফস্টাইলটাকে মাথায় রেখে যদি আমরা প্রভিশনগুলো রাখতে পারি যে উনি অল্টারনেটিভভাবে টয়লেটগুলো ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, সেই সলিউশনগুলো যেন করা যায়, এই ব্যবস্থাগুলো রাখলে খুব সহজভাবে আমরা পরবর্তীতে এগুলোর ডিটেল ওয়ার্কআউট করতে পারি। আর অন্তত ব্রিক লেআউট হওয়ার আগে যদি ক্লায়েন্ট আসেন, সেক্ষেত্রে খুব ভালো। ক্লায়েন্ট যদি একটা অ্যাপার্টমেন্ট পারচেস করার পরে ফ্লোর ছাদটা যখন ফাঁকা থাকবে, লেআউট লেভেলে আসলে আমরা ওই ড্যাম প্রুফিংও করতে পারবো। ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওনার লাইফস্টাইলের সঙ্গে ওনাকে খুব সুন্দর স্বাস্থ্যসম্মত একটি টয়লেট উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তানসিন আলম এবং আর্কিটেক্ট রাফিয়া রুকসাত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এক্সপিরিয়েন্সটা 15 বছরের বেশি সময় ধরে, এই সময়টাতে কোন ধরনের কাজ বেশি করা হয়েছে? আপনাদের এই যে জার্নিটা, এটা যদি একটু আমাদেরকে বলতেন। স্টুডেন্ট লাইফ থেকে আমরা কাজ করছি একসাথে। তারপর থেকে আমরা প্রথম যেমন পাশ করার পরেই বুয়েট কনসাল্টিং যে ইউনিটটা ক্যাফ বিআরটিসি, সেখানে আমরা প্রথম ফজলে রাব্বি পার্ক গুলশান সেটা কাজ করি। অ্যান্ড ওটা একটা বড় অভিজ্ঞতা হয় সে সময়। এবং তারপর থেকে আল্লাহর রহমে আমরা কাজ করে যাচ্ছি আর কি, ইন্টেরিয়র বিল্ডিং। পাশাপাশি আমি টিচিংয়ে আছি, বুয়েটে লেকচারার হিসেবে আছি 20 সাল থেকে। যে আপনারা আসলে যখন ডিজাইন করেন সেই জায়গাগুলোতে কালারের রিসার্চগুলোর প্রয়োজনীয়তা আপনারা কেমন অনুভব করেন? কোনো স্পেসকে যদি আমরা এনহ্যান্স করতে চাই, তো কালার তো সেখানে মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কালারটাই ইউজ করা হয়। তো আমরা স্টুডেন্টদেরকে যখন পড়াই, তখনও আমরা দেখা যায় যে এই কালারের ব্যাপারটাতে গুরুত্ব একটা দেই। কোনো স্পেসকে
তার ইউজারের সাথে কানেক্ট করার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা আমরা একটা থিম যদি হয়, যেমন কোনো একটা স্পেসে কারো যদি কোজি ফিল আনা লাগে, বা কোনো একটা স্পেসে তাকে যদি আমরা চাই যে সে খুব কমফোর্টেবল ফিল করবে, বা তার একটা নিজস্ব প্রেফারেন্স থাকতে পারে, যেমন হয়তো বা প্যাস্টেল শেড বা মডার্ন বা রেট্রো এনিথিং, তো সেখানে আসলে এগুলো কালার দিয়েই করা সম্ভব। সো অ্যাক্টিভিটি বেসড, আসলে অ্যাক্টিভিটি আমি কোথায় কি করছি সেই অ্যাক্টিভিটিটাও কিন্তু আমার কালারের সাথে মানে ওটা খুব কানেক্ট করে আর কি। তার মানে একটা So, ট্রেন্ডি ডিজাইনের জন্য আসলে বা আমরা যদি বলি মডার্ন ডিজাইনের জন্য আসলে এই ধরনের রিসার্চ খুব প্রয়োজন আমাদের। অবশ্যই, কারণ আমাদের একটা স্পেসের ম্যাক্সিমাম সারফেসই থাকে পেইন্ট। তাহলে এই জায়গায় কালার নেক্সটের যে রিসার্চটা সেটা আসলে আপনাদেরকে প্রপারলি কানেক্ট করছে এবং হেল্প করছে। জি, ওখান থেকে মানে স্কিম ডেভেলপ করা, এটা কিভাবে হতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু খুব ক্লিয়ারলি মানে বোঝা যায়, এবং একটা সাধারণ মানুষও কিন্তু এই জিনিসটা খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারবে আর কি। কোন ধরনের ফিনিশকে ইজিলি আপনারা বেশি প্রায়োরিটি দেন? আই মিন কালারের কি ওয়াশেবিলিটি বেশি দেখেন, নাকি হচ্ছে ফিনিশ কেমন লুকটা আসবে সেটাকে বেশি প্রায়োরিটি দেন? সব ওয়ালে কিন্তু সবসময় টেক্সচার করা হয় না। সো টেক্সচার পেইন্টটা মেইনলি আমরা ইউজ করি, যেমন রয়্যাল প্লেতে যে টেক্সচারগুলো আমরা দেখি, তো সেগুলো কিন্তু মানে খুব আর্কিটেকচার ফ্রেন্ডলি অ্যান্ড মানে ওটা আমাদের ডিজাইনের সাথে মার্চ করে আর কি। অ্যান্ড ওইটা আমরা কিন্তু ফিচার ওয়াল একটা বা দুইটা, চারটা ওয়ালের হয়তো একটা বা দুইটা ওয়ালে ওইটা কোনো কিছুকে হাইলাইট করার ক্ষেত্রে যেমন আমরা ঘর ওটা use সাজানোর করি। ক্ষেত্রে যদি বলি, একটা লিভিং রুমে হয়তো আমরা চাবো যে একটা টিভি ওয়াল, যেটা আমরা একটু হাইলাইট করতে চাবো, তখন দেখা যায় যে অনেক জায়গায় প্যানেলিং ইউজ করা হয়, কিন্তু প্যানেলিং দেখা যায় অনেক কস্টলি হয়ে পড়ে, বা ওটা একটা আসলে স্পেসও নেয়। তো আমরা সেটার পরিবর্তে যদি কালার, এই টেক্সচার কালারগুলো মূল দেয়ালটাতে ইউজ করতে পারি, তাহলে দেখা যাবে যে ওটা ওই দেখা যায় যে সেম পরিমাণ সৌন্দর্যই আমাদেরকে দিবে, ওই ওয়ালটা হাইলাইটও করবে, কিন্তু এটা শুধুমাত্র কালার দিয়েই পসিবল, যেটা কস্টটাকে অনেকখানি মিনিমাইজ করতে পারে। আর ওয়াশেবিলিটি একটা বিগ পার্ট, কারণ ময়লা হবেই স্বাভাবিক, আমাদের যে পরিমাণ ধুলাবালি হয়, সো ময়লা হয়ে যায়। অ্যান্ড এটা যেমন আমার নিজের বাসাও আমি সেদিন পুরা ওয়াশ করলাম আর কি, 2-3টা ওয়াল। তো এটা আপনার যেমন নন স্টিক, যেটা আলট্রা নন স্টিক, এইটা এখন যেমন প্লাস্টিক পেইন্টের থেকে কিন্তু ওইটা বেটার, কারণ ওইটা ওয়াশ করা যাচ্ছে অ্যান্ড ওটা শিনটা বেটার আর কি। তার মানে আসলে স্টেইন ফ্রি হওয়াটা খুব একটা প্রায়োরিটির মধ্যে পড়ে অবশ্যই, অবশ্যই। এবং রিপেইন্টিং এর জায়গায় আসলে যত তাড়াতাড়ি এটা ময়লা কম হবে এটাকে আপনারা প্রায়োরিটি দিয়ে আসলে পেইন্টটা সিলেক্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। নন স্টিক হলে ওইটা যেমন এটা বেশ ভালো একটা ইনোভেশন, যে নন স্টিক হওয়ার কারণে এটা আপনার ময়লাটা ধরেও কম। গরমও অনেক বেড়েছে, কিন্তু হিটের একটা বড় সমস্যা টপ ফ্লোরে পাওয়া যায়। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনারা কোন ধরনের সলিউশনকে প্রায়োরিটি দেন, বা কি ধরনের সলিউশন আপনারা প্র্যাকটিস করেন? আসলে আগে যেটা করতো যে জলছাদ করতো, তো জলছাদের কিন্তু আসলে ডিউরেবিলিটি খুব বেশি না, আর এখন কিন্তু ওই ক্রাফটসম্যান অ্যান্ড ওই ইয়েটাও কমে গেছে আসলে, অ্যান্ড ওয়েটটা বেড়ে যায় ওভারঅল। সো এই কারণে এখন যেমন বেটার হচ্ছে আপনার স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ ফাইবার টেক, যেটা এশিয়ান পেইন্টস থেকে আমরা ইউজ বেশ কিছুদিন যাবত আমরা বেশ কিছু প্রজেক্টে ইউজ করছি আর কি। তো এখানে আপনার ওইটায় যেটা সুবিধা হচ্ছে যে ওইটা আবার বেশ কিছু প্যাটার্ন তৈরি করা যায়, এইটার কারণে একটা সুবিধা। আর হলো আপনার ওভারঅল হিটও কমে যাচ্ছে, অ্যান্ড হলো আপনার ওয়াটার প্রুফিংটাও এখন পর্যন্ত আমরা দেখছি যে তার মানে ওয়েটলেস সলিউশন হিসেবে আসলে আপনার ড্যাম্প প্রুফ ফাইবার টেককে প্রায়োরিটি। হ্যাঁ, কারণ এতে ওয়েটটাও কম। এটা কি আপনারা ফ্রেশ ছাদের জন্য করছেন নাকি রিপেয়ার ছাদের জন্য? বোথ, ফর বোথ। এক্সটেরিয়র ফাসাদগুলোতে আপনারা আসলে কোন ধরনের সলিউশন আপনারা ইউজুয়ালি প্রেফার করেন, বা কোন ধরনের ফিনিশ আপনারা দেখতে চান? আসলে এক্সটেরিয়রে আমরা মোস্টলি দেখা যায় ফেয়ার ফেস Fair বা face এক্সপোজ টাই ব্রিক রাখি যখন, অথবা এখন যেটা আমরা করছি যে আমরা এখন ব্লকের যে বিল্ডিংগুলো হলো ব্লকস বা এএসসি ব্লক দিয়ে আমরা করছি, সেটাই আমাদের বাহিরে আমরা একটা ক্লিয়ার কোটিং আমাদেরকে দিতে হয়, সিলিকন ওয়াটার রিপেলেন্ট। হ্যাঁ, সিলিকন ওয়াটার রিপেলেন্ট একটা দিতে হয়, যেটা আপনার একটা লং টাইম কিন্তু এটা প্রোটেকশন দিয়ে যাচ্ছে। অ্যান্ড আমার একই সাথে ফেয়ার ফেস বা এক্সপোজড ব্রিকের যে অ্যাস্থেটিকটা, ওইটাও কিন্তু মেনটেন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে জানলাম কিভাবে আসলে ইন্টেরিয়রের প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস্টিকের থেকে আমরা ননস্টিকে মুভ করছি, এবং ছাদের সলিউশনের জন্য ড্যাম্প প্রুফ ফাইবার টেক কীভাবে আমাদেরকে হিট প্রুফ এবং ওয়েটলেস একটা সলিউশন দিতে পারে। আশা রাখছি আজকের এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে, জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। Powered by Asian Paints.